আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনস্ট্যান্ট স্কুল। আজকে আমাদের এসএসসি লাইভ ক্লাসের আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা সেট সেট নিয়ে কথা বলবো, তোমাদের বইয়ের 2.1 জেনারেল ম্যাথের। তো এখন আমরা ক্লাসটা শুরু করব। তো এখনও যারা জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো। আমি আমার প্রোফাইলে অলরেডি লাইভ ক্লাসটা শেয়ার করে দিয়েছি, তোমরা যারা এখনও শেয়ার করো নাই তারা শেয়ার করতে পারো দ্রুত। আমরা এখনই শুরু করব। তো গত ক্লাসে শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা, গত ক্লাসে একটু সাউন্ড রিলেটেড প্রবলেম ছিল, তোমরা অনেকেই বলছো। তো এই ক্লাসে সাউন্ড রিলেটেড প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাউন্ডটা কি ক্লিয়ার তোমরা শুনতে পাইতেছো কিনা? তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গতকাল ক্লাসে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলছিলাম। বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার কথা বলতে গিয়ে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছি। বাস্তব সংখ্যার মধ্যে কয় ধরনের সংখ্যা আছে, মূলত মূলদ অমূলদ সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা নতুন জানি এই সংখ্যাগুলো আমরা জানছি। আমরা সিরিয়াল দেখাচ্ছিলাম যে সংখ্যাগুলো নিয়ে কীভাবে কী করা যায়। এই যে আমাদের মূলদ সংখ্যা, এরপরে অমূলদ সংখ্যা, এরপরে পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিক এর অঙ্কগুলো আমরা কিভাবে যোগ করি, কিভাবে বিয়োগ করি। তোমার বইয়ের প্রথম অধ্যায় শেষে 23-এর ক আর খ দুইটা অঙ্ক আছে, দেখবা তোমরা। ওই অঙ্কগুলোতে যোগ বিয়োগ গুণ ভাগ সব অঙ্কগুলো একসাথে দেওয়া আছে, অর্থাৎ সরল যেগুলোকে আমরা বলি। আমাদের দুইটা অঙ্ক এখানে দেয়া আছে। আমি একটু গত ক্লাসের অঙ্কগুলো রিভাইজ করার আগে একটু বলে দিই। আমি গত ক্লাসের একটা দুইটা অঙ্ক দেখাবো তোমাদের এখন বোর্ডে। তো এর আগে বলে দিই যে তোমাদের যে কোনো ধরনের ম্যাথমেটিক্সে বলো, অন্যান্য যে সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্টেই যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, যে কোনো সাবজেক্টে যে কোনো ধরনের সমস্যা যদি তোমাদের থাকে, হয়তো ধরো তোমরা কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছ, পারতেছো না, তো তখন তোমরা ইনস্ট্যান্ট যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট স্কুলের যেই ফেসবুক পেজটা আছে, এই পেজের মধ্যে তোমরা মেসেজ করতে পারো। টেক্সট করলে আমরা ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব, তোমার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের, আমাদের 9-10 বলো, ইন্টার বলো, এই এসএসসি আর এইচএসসি লেভেলের যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাদেরকে টেক্সট করলেই হবে। আমাদের ফেসবুক পেজে, ইনস্ট্যান্ট স্কুলে যে ফেসবুক পেজটা আছে এই পেজে তোমরা করতে পারো। তো এই পেজে করলে আমরা যারা ইনস্ট্রাক্টর আছি তারা চেষ্টা করবো তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। তো বাস্তব সংখ্যা নিয়ে কথা বলতেছিলাম। গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যার অনেক টাইপের অঙ্ক দেখছি, কোন ধরনের সংখ্যা হতে পারে, কোন কীগুলো কীভাবে সলভ করা লাগে এগুলো দেখছি। তো আজকে আমরা একটা সরল দেখব। গত ক্লাসের পুরা রিপিট ক্লাসটা আর কি, রিপিট ক্লাসটা একটা সরল দেখি আমরা সরলটা আমাদের মনে আছে কিনা। আমি কোশ্চেনটা তুলতেছি, তোমরা দেখো। কোশ্চেনটা হচ্ছে আমাদের 23-এর ক, আমাদের প্রথম অধ্যায়ের 23-এর ক। তো কোশ্চেনটা এরকম ছিল যে 0.3 দেয়া আছে, উপর একটা পৌনঃপুনিক চিহ্ন, গুণ 0.83
এই 3 এর উপর আরেকটা পৌনঃপুনিক চিহ্ন ভাগ 0.5 ইন্টু 0.1, 1 এর উপর আরেকটা পৌনঃপুনিক চিহ্ন প্লাস 0.35, 35 এর উপরে আরেকটা 5 এর উপর পৌনঃপুনিক চিহ্ন ভাগ হচ্ছে সর্বশেষ 0.08, যে এটার উপর আরেকটা পৌনঃপুনিক চিহ্ন। আচ্ছা, তো পৌনঃপুনিকের অঙ্কগুলোকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতাম গত ক্লাসে আমি দেখাইছিলাম তোমাদেরকে কিভাবে করতাম। একটা পৌনঃপুনিক অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় দশমিকের পরের সংখ্যাটা নিয়ে কথা বলতাম, অর্থাৎ দশমিকের পরে কি আছে, দশমিকের পর কয়টা ঘর আছে, এখানে একটা। দশমিকের পর একটা ঘরের জন্য অঙ্কগুলো যখন বড় করে সলভ করছি তখন খেয়াল করছো কিনা আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করছি দুইবার। প্রথমবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার একের পরে ততগুলো শূন্য বসাইছি। কিরকম, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য আমরা কি করছি 10 দিয়ে গুণ করছি প্রথম টার্মটাকে 0.3333, এই সংখ্যাটা যে অমূলদ সংখ্যাটাকে। দ্বিতীয়বার কি করছি, এই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে গুণ করার কারণটা কি ছিল, কারণটা ছিল দশমিকের পরে পৌনঃপুনিক নাই এমন সংখ্যা একের পরে অতটা শূন্য দেওয়া লাগবে যতটা সংখ্যা থাকে। তো এখানে তো কোনো সংখ্যাই নেই, কারণ আমরা 1 দিয়ে গুণ করতাম সবসময়। দশমিক, আবারও বলি, দশমিকের পরে যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে ওই সংখ্যাগুলো সিলেক্ট করব দ্বিতীয়বার গুণ করার সময়। প্রথমবার গুণ করছি আমি 10 দিয়ে, মানে টোটাল দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, আর দ্বিতীয়বার গুণ করছি কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এখানে কোনো সংখ্যাও নাই, তারপরে 1 দিয়ে গুণ করতে হবে। এরপরে যেটা করতাম সেটা হচ্ছে কমন নিতাম আর 10 থেকে 1 বিয়োগ করতাম। ব্যাপারটা অনেকটা এরকম ছিল। তো সলভ করার পর দেখছি আমরা যে নিচে আমরা 10 বিয়োগ 1 লিখতাম, এখানেও ঠিক সেম কাজটা করব। এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, ওই জন্য প্রথমবার আমরা 10 লিখবো, পরে তো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এই জন্য বিয়োগ করব 1। পরেরটাও যাবো, এরপরে ব্যাখ্যা করতেছি। আর উপরে যা আছে তাই। আর পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা আছে উপরে প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো। পুরো সংখ্যাটা কত, এখানে 3, দশমিক দশমিক বাদ। আর হচ্ছে পৌনঃপুনিক ছাড়া কি আছে, শূন্য, শূন্য বিয়োগ করে দিব, যদিও শূন্য বিয়োগ করা আর না করা এক কথাই। এরপর এটা দশমিকের পরে সংখ্যা আছে 2টা, তাইলে আমি 1-এর পরে শূন্য দিব 2টা, বিয়োগ 1 লিখব। দশমিকের পরে কয়টা ঘরের উপর আমার পৌনঃপুনিক নাই, একটা ঘরের উপর, এই জন্য একটা শূন্য দিব। তারপরে পুরা সংখ্যাটা আমি লিখব, আর এই সংখ্যাটা থেকে আমি পৌনঃপুনিক নাই 0 আর 8-এর উপরে, 0 তো লেখার দরকার নেই, 8 বিয়োগ করব। ঠিক সেম ভাবে ভাগ 0.5 এর উপর 0.5, এটার উপরে পৌনঃপুনিক নাই, তো এটাকে কিভাবে লেখে, 5/10। জানি কিনা আমরা দশমিকের জন্য একটা শূন্য হয়, এরপরে এটার উপরে পৌনঃপুনিক আছে, এটার জন্য আবার কি করব, 1-এর পরে দশমিকের পর কটা শূন্য আছে, একটা শূন্য, এরপরে 1 বিয়োগ করতে হবে, আর যা আছে তাই 1 - 0, 1 লিখলেই হয়, ভাগ এটাও সেম 0.35 এর উপরে 5 এর উপর পৌনঃপুনিক। তা আমরা কি করব, আমরা প্রথমে 1 লিখব। দশমিকের পর কটা সংখ্যা আছে, 2টা, 100 মাইনাস দশমিকের পর এই সংখ্যাটার ক্ষেত্রে পৌনঃপুনিক নাই কয়টা, কোন সংখ্যাটার উপরে, একটা সংখ্যার উপরে দশমিকের পরে, তাহলে একটা শূন্য দিব, আর উপরে পুরো সংখ্যাটা লিখব, যেই সংখ্যাটার উপর পৌনঃপুনিক নাই ওইটা বিয়োগ করব, ভাগ 0.08। তোমার বই এখানে ছিল না ব্র্যাকেট, আমি দিয়ে, আচ্ছা সেম, এখানে হবে 100 - 10, এখানে হবে 8 - 0 বা 8, এক কথাই। এরপরে সলভ করব। সলভ করাটা একবারে সোজা, ব্র্যাকেটের ভিতরে যা যা থাকে আমাদের কাজ হচ্ছে প্রথমে সেইগুলোকে সলভ করা। ব্র্যাকেটের ভিতরে এটা আছে, এটা আছে, আগে এগুলো দিয়ে সলভ করব। আগে সম্ভবত এই চিহ্নটা যোগ, আমি একটু আবার দেখে নেই, হ্যাঁ আমার 0.35 আগে এই চিহ্নটা আমার যোগ। আচ্ছা, তো এখন কি করব, এখানে হইলো আমার 3, উপরে হইলো 9, এখানে হইলো 83 থেকে যদি আমি 8 বিয়োগ দেই তাইলে হবে আমার 75, আর আমার এখানে 100 থেকে 10 গেলে হবে 90, ভাগ আমার এখানে হবে 2, উপরে হবে 1, 5 × 2 = 10, এখানে হবে 1/9, আমার এখানে 35 থেকে 3 গেলে থাকবে 32, এখানে 100 থেকে 10 গেলে থাকবে 90, সেম, ভাগ
এখানে থাকবে 90, 8-এর 8। এখন যেটা করবো সেটা হচ্ছে কাটাকাটি করো। এখানে আছে 3, এখানে আছে 75, এখানে আছে 9, এখানে আছে 90। তো কাটাকাটি করলে এই টার্মটা আসে আমাদের 5/18। আর এখানে ভাগ এই যে এই পোর্শনটা কত আসবে? 1/18, তাই না? আচ্ছা, যোগের জায়গায় যোগ থাকুক। এখানে হলো 32/90 ভাগ 8/90। তো এটার ব্র্যাকেটে নিয়ে ফেলো। এখন আমার কাজ হচ্ছে, মনে রাখবা সিরিয়াল মেনটেন করি আমরা এভাবে, আগে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ। তো এখানে আগে আমার ভাগ আছে, তো আগে ভাগের পোর্শনগুলোর কাজ শেষ করব, তারপরে যোগ করব। তো ভাগের পোর্শনগুলোর কাজ শেষ করলে কি করা যায়? এটারে 5/18, এটারে গুণ করলে তো আমরা জানি উল্টে যায়, 18 নিচে হবে 1, যোগ, এটা ব্র্যাকেট দিয়েই লিখি, এ পাশেও এটা হবে 32, নিচে হবে 90, গুণ, এটা আবার উল্টে যাবে, 90 হবে 8। তাহলে আলটিমেটলি এই 90 কাটা, এই 18 কাটা, এই 8কে 32 দিয়ে ভাগ করলে 4। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হবে, এখানে থাকবে 5, এখানে থাকবে 4, রেজাল্ট হচ্ছে 9। এই হচ্ছে আমার পুরো অধ্যায়ের একটা ছোটখাটো সামারি। কে বুঝছো কে বুঝো নাই একটু আমাকে কমেন্টে জানাও, আমি একটু দেখি। তো এই ছিল আমাদের মোটামুটি সরলের অঙ্কটা। লাস্টে তোমাদের বইয়ের লাস্টে অনুশীলনীতে 2টা অঙ্ক দেয়া আছে, অঙ্কগুলো একটু দেখবা। আরেকটা অঙ্ক দেয়া আছে, ওইটার মধ্যে একটা সংখ্যার উপরই পৌনগুণিক আছে, ওইটাতে কষ্ট বেশি হবে না। সরল তোমরা আগেও করছো, আশা করা যায় তোমরা পারবা। তো আমরা আজকের অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে সেট। তো সেট নিয়ে কথা বলার আগে আমি একটু দেখে নেই তোমরা কারা কারা জয়েন করছো। তোমরা কারা কারা জয়েন করছো? হ্যাঁ, অনেকেই জয়েন করছো, তোমাদেরকে ধন্যবাদ। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনগুলো করে ফেলতে হবে। কোশ্চেনগুলোর অ্যান্সার আমি সবার শেষে দেওয়ার চেষ্টা করব, এরপরও রিলেভেন্ট কিছু থাকলে সাথে সাথে করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি আমার মূল টপিকে ফিরে যাই। আজকের টপিকটা হচ্ছে আমার সেট। তো এই সেট নিয়ে অনেক কথাবার্তা আছে আমাদের। তো সেট কেন দরকার, কি জন্য দরকার, এই যে এই সেট নিয়ে এত কথাবার্তা কেন? তোমাদের এইটাও পড়ছো সেট। সেট নিয়ে অনেক কথাবার্তা আছে ইতিমধ্যেই হচ্ছে, তোমরা জানো এইটাও পড়ছো, 9এও আছে তোমাদের। তোমরা যারা সায়েন্সে পড়বা তাদের হায়ার ম্যাথও আছে সেট। তো এই সেট নিয়ে অনেক কথাবার্তা আছে। তো দেখবা পরবর্তীতে যারা হায়ার লেভেলে পড়তেছে, হায়ার স্টাডিজে, তারাও সেট নিয়ে ব্যাপক কথাবার্তা আছে। তো সেট নিয়ে এত কথাবার্তা কেন? সেট নিয়ে এত কথাবার্তা এই জন্য, আসলে সেটের সংজ্ঞা কি? সেটের সংজ্ঞাটা হচ্ছে সুসংজ্ঞায়িত আর সুনির্ধারিত কিছু একটা কোনো অনেকগুলো বস্তুর সমষ্টি। তো এইটার কথা কেন আসবে? সুনির্ধারিত, সুসংজ্ঞায়িত, দুইটা কথা ওরা বলে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের বাস্তব জগতে যেগুলোকে আমরা কম কল্পনা করতে পারি, আসলে যেগুলো বাস্তব জগতে আসলে অস্তিত্ব আছে, এরকম কিছুকে আমরা সেট বলবো। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো যে তোমার কাছে, ধরো তুমি কোনোদিনই বাজারে যাও নাই, এই কারণে তুমি মুরগি চিনো না, কোনটা মোরগ কোনটা মুরগি এরকম কিছু চিনো না। এখন হুট করে তোমাকে একটা কাজ দেওয়া হইলো যে তোমাকে একটা ফার্মে যাইতে হবে। এই ফার্মে গিয়ে, এই ফার্মের দুইটা পাশে দুইটা খোপ আছে, একটা খোপের মধ্যে ধরো ফার্মের মুরগিগুলো আছে, আর একটা খোপের মধ্যে ধরো দেশি মুরগি আছে। এখন তোমাকে বললো দেশি মুরগির খোপ থেকে 5টা মুরগি আর ফার্মের মুরগির খোপ থেকে 5টা মুরগি নিয়ে আসতে। এখন এই যে আলাদা করে দিছে, ধরো লেখা আছে ফার্মের উপরে, খোপের উপরে, যে এটা দেশি মুরগির খোপ, ওইখানে দেশি মুরগিগুলাই আছে, এপাশে ফার্মের মুরগির খোপ, এপাশে ফার্মের মুরগিগুলাই আছে। তো তোমাকে যদি এরকম নির্দিষ্ট করে না দিত, তুমি কোনোদিনই মুরগি দেখো নাই, তুমি হুট করে গিয়ে আসলে সিলেক্ট করতে পারতা না। এই যে এই সমস্যাটা সমাধানের জন্য, ধরো আমি মুরগি সবগুলো একসাথে ছড়াইয়া দিলাম। তো একসাথে ছড়াইয়া দিলে দেখা যায় দেশি মুরগি আর ফার্মের মুরগি ধরো একসাথে ছড়াইয়া দিলাম। এখন তুমি গিয়ে হুট করে, তুমি কখনো মুরগি দেখো নাই, তো তোমার পক্ষে কি সম্ভব ওইখান থেকে 5টা দেশি মুরগি 5টা ফার্মের মুরগি নিয়ে আসা? তোমাকে তাকে জানতে হবে বিষয়টা, তাই না? তো না জানা একটা মানুষের পক্ষে এটা বের করা কখন সম্ভব? যখন তুমি একটা স্টেপ ওয়াইজ একটা সুন্দর করে সাজায় দাও বিষয়টা, যে এখানে আমার দেশি মুরগিগুলোর খোপ আছে, এখানে আমার ফার্মের মুরগিগুলোর খোপ আছে, এখান থেকে 5টা নাও, এখান থেকে 5টা নাও, তখন আমাদের পক্ষে জিনিসটা সহজ হয়। সেটের আবিষ্কার হয় আসলে এ কারণেই, সুনির্ধারিত কিছু বস্তুগুলোকে একসাথে রাখার পর এখান থেকে কিছু বস্তু তুলে নেওয়া, এজন্য আসলে আমার সেটের আবিষ্কারটা হয়েছে। কথা বুঝছো? তো যেই জর্জ ক্যান্টরের কথা তোমরা শুনো, যে জর্জ ক্যান্টর আমাদের যেই
জর্জ ক্যান্টর নামক ভদ্রলোক, এই ভদ্রলোক আমাদের আসলে সেটের ধারণা দিছে সর্বপ্রথম। তো উনি আসলে বিখ্যাত কি জন্য? সেটের ধারণা দেওয়ার জন্য না আসলে উনি বিখ্যাত, আসলে উনি বিখ্যাত হচ্ছে উনি অসীম সেটের একটা ধারণা দিছে, যেটা একটু পরে আমরা আলোচনা করব। অসীম সেট, এই অসীম সেটের ধারণা দেওয়ার পরেই মোটামুটি ম্যাথমেটিক্সে অনেক কিছু আপগ্রেড করা সহজ হয়েছে আমাদের জন্য অসীম সেটের ধারণা থেকে। আমরা দেখবো আসলে অসীম সেটটা কেন এত জনপ্রিয় হয়েছে, ওনার কারণে, কেন ওনার নাম আজকে আমরা বলতেছি বা আমরা জানতেছি। আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের সেট দিয়ে। তো সেট বিষয়টা হয়তো সবার ক্লিয়ার হয়েছে, যারা বোঝো নাই তারা একটু আবার আমাকে বলো। আচ্ছা, তো সেটের মধ্যে মূলত অনেকগুলা বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে, ধরো একটা সেট লিখবো আমি, ধরো যে একটা সেট আমার এরকম একটা সেট, ধরো সেটের নাম দিলাম এ সেট। ওই সেটের মধ্যে আমি কিছু জিনিস লিখবো, যে ধরো এ বি সি, এগুলো এইটা তোমরা পড়ে আসো, তোমরা অনেকেই জানো। এগুলোকে বলা হয় এলিমেন্ট। আচ্ছা, এগুলোকে কিভাবে লেখে? এগুলোকে লেখে, আমি যদি তোমাকে বলি যে এটা এই সেটের একটা এলিমেন্ট, ম্যাথমেটিক্যালি যদি তোমাকে বলে যে গণিতের তো একটা ভাষা আছে, এই ভাষা তুমি এটাকে দেখাও, এটা কিভাবে দেখাও জানো? এটাকে লিখবা এ বিলংস টু ক্যাপিটাল এ। এই এই যে এভাবে যে লিখলাম, এই যেভাবে মাঝখান দিয়ে কেটে দিছি, এর মতো দেখতে অনেকটা জিনিসটা, এটাকে বলা হয় বিলংস টু। এটাকে আমরা বলবো বিলংস টু, বিলংস টু। এই যে অনেকে ইন বলে, ইন না, আসলে শব্দটা হচ্ছে বিলংস টু। হ্যাঁ, এ বিলংস টু এ, মানে আমার এই যে এ এলিমেন্টটা আমার এই যে এ সেটটার মধ্যে আছে, এটাকে বলা হয় বিলংস টু। কথা বুঝছো? অর্থাৎ ধরো আমার ফার্মের মুরগিগুলো সকল মুরগিগুলোর মধ্যে আছে, তাহলে হচ্ছে আমাদের ফার্মের মুরগি বিলংস টু সকল মুরগি, এরকম আর কি। আচ্ছা, তো এরপরে আমাদের এই যে সেট, এই যে প্রকাশ করা সেট, এই যে আমি একভাবে সেট প্রকাশ করে তোমাকে দেখাইলাম, এ সমান এ বি সি, আরো কয়েকভাবে আমি তোমাকে দেখাবো। সেট প্রকাশের অনেকগুলো পদ্ধতি আছে, তো মোটামুটি দুইটা পদ্ধতি তোমার বই বলা হয়েছে। আরেকটা পদ্ধতি হয়েছে এটাকে মানে চিত্র দিয়ে প্রকাশ করা। এই যে সেট নিয়ে আমরা কথাবার্তা বললাম, লিখবো একটু পর, এগুলো চিত্র দিয়ে প্রকাশ করা। তাই চিত্র দিয়ে প্রকাশ করার গুলোকে বলা হয় কি? ভ্যান চিত্র। আমরা দেখবো মোটামুটি সেট প্রকাশের তিনটা পদ্ধতি দেওয়া আছে তোমার বইয়ে। প্রথম পদ্ধতিটাকে বলা হয় টেবুলার মেথড বা রোস্টার মেথড বা তালিকা পদ্ধতি। বাংলায় বললে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। ইংরেজিতে বললে রোস্টার মেথড বা টেবুলার মেথড, টেবুলার মেথড। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা হচ্ছে সেট বিল্ডার মেথড। আর লাস্টের পোর্শনটা হচ্ছে, লাস্টের পার্টটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম বা ভ্যান চিত্র। অনেকে ভ্যান ডায়াগ্রাম বলে, অনেকে ভ্যান চিত্র বলে। আচ্ছা, তো এই বিষয়গুলো, এই মোটামুটি তিনটা টপিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের মূল টপিক এই তিনটাই আপাতত প্রথম দিকে। তো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, ভ্যান চিত্র, এগুলোর কথা কেন আসলো? আচ্ছা, আমরা একটু তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি দেখতে কিরকম একটু দেখে নেই। আচ্ছা, আমাদের ধরো তালিকা পদ্ধতি মানে হচ্ছে, আমি একটু আগে করে বলিনি, তালিকা পদ্ধতি মানে হচ্ছে তুমি তোমার মতো করে প্রকাশ করবা। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে একটু এটারে একটু ঘুরে বলা আর কি। কিরকম? আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়ছি না, অনেকটা ওই রকম। কিরকম? তালিকা পদ্ধতি মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সহজভাবে ব্যাখ্যা করা, বর্ণনা দিয়ে ব্যাখ্যা করা। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে একটু পেঁচানো আর একটু পেঁচায় ব্যাখ্যা করা। আসলে ওইটার মধ্যে ওইটা কিছু আছে, তবে এভাবে তোমার খুঁজে বের করতে হবে ওইখান মধ্য থেকে। তো তালিকা পদ্ধতির একটা উদাহরণ দিই আমি। ধরো আমি এ একটা সেট দিলাম, এই সেটের মধ্যে আমি লিখলাম 1 2 3, এভাবে ডট ডট চিহ্ন দিয়ে আমি লিখলাম 99। এটা দেখে যে কেউ বলতে পারবে এখানে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তো এই যে আমি একটা ব্যাখ্যা করলাম, এই যে এত কষ্ট করে নাও লিখলাম, তুমি সবগুলো লিখতে পারো, সবগুলো লিখলে ভালো আসলে তালিকা পদ্ধতির জন্য। কিন্তু আমি আমার সময় বাঁচানোর জন্য কি করলাম, 1 2 3 এভাবে দিয়ে 99 পর্যন্ত দেখাইলাম। এই পদ্ধতিটা বলা হয় তালিকা পদ্ধতি। প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করে, এটা বলা হয় তালিকা পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতি বিষয়টা কিরকম? সেট গঠন পদ্ধতি হচ্ছে, তোমার বইয়ের একটা উদাহরণ আমি দেই। ধরো আমি এটাতে এইভাবে লিখলাম যে এক্স, এটাতে বলা হয় যে দেখলাম না, এটাতে বিসর্গের মতো, এটাতে বলা হয় সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স হচ্ছে 7 এর গুণিতক
গুণিতক আর হচ্ছে এবং এটা হচ্ছে 0 থেকে 28-এর মধ্যে। আচ্ছা, তো এরকম কিছু একটা দিছে আমাদেরকে যে x হচ্ছে 7-এর গুণিতক এবং 0 থেকে 28-এর মধ্যে। আচ্ছা, এই চিহ্নটা দিয়ে বোঝায় যে 28-এর সমান হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো 7-এর গুণিতক। আচ্ছা, গুণিতক আর গুণনীয়কের মধ্যে মানে পার্থক্যটা কোন জায়গায়? গুণিতক হচ্ছে গুণ করে করে আঁকাবা। কিরকম? ধরো 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, এভাবে আগাইতে হয়। আর গুণনীয়ক হচ্ছে ওইটারে কি কি দিয়ে ভাগ যায়। গুণিতক কিন্তু এরকম না, গুণিতক হচ্ছে গুণ করে করে বাড়া। ঠিক আছে? তাহলে এরকম 7-এর গুণিতক তো অনেক আছে আমাদের জানা মতে। 7 আছে, 14 আছে, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, এরকম অসংখ্য আছে, চলতেই থাকবে। কিন্তু ওরা আমাদেরকে বলে দিছে যে এই সংখ্যাগুলোর মধ্যে শর্তগুলো মেনটেন করতে, শর্ত মেনটেন করে ওইটাকে এভাবে মনে করো যে এলিমেন্টগুলো বের করে লিখতে। এটার মানে অনেকটা এরকম হয় যে আমাদেরকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এই যে নিচে যেভাবে যেগুলো আমি লিখবো এগুলো হচ্ছে আমার তালিকা পদ্ধতি, আর উপরে যেটা লিখতেছি এটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? এখানে কিন্তু সরাসরি সংখ্যাগুলো বলে দেওয়া নাই, এজন্য এটা বলা হয় সেট গঠন পদ্ধতি, মানে গঠন প্রক্রিয়াটা এভাবে হবে। আর আলাদা আলাদা করে প্রত্যেকটা দেখে, ধরো টেবিলের উপরে আমাদের খাবার দাবারগুলো সব একসাথে রাখি না আমরা, প্রত্যেকটা আলাদা 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 করে, এটার জন্য টেবুলার মেথড বলে। তো টেবুলার মেথড বা তালিকা পদ্ধতিতে কি করছি আমরা, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে লিখবো। তো ওইটাই করতেছি আমি। সেট গঠন পদ্ধতিতে একটা জিনিস দেয়া আছে, ওইটাকে আমি বের করতেছি আসলে এই সংখ্যাগুলো কোন সংখ্যাগুলা। তো বের করা মাত্রই ওইটা হয়ে যাবে তালিকা পদ্ধতিতে বের করা। আচ্ছা, তো তালিকা পদ্ধতিতে আমি অনেকগুলো বের করছি, বের করে দেখছি এই যে শর্ত মেনটেন করা লাগবে। এখানে বলে দিচ্ছে যে সংখ্যাটা 0 থেকে বড় হইতে পারে, সমস্যা নাই, কিন্তু 28-এর সমান বা ছোট হইতে হবে। এখানে আমি দুইটা সংখ্যা বেশি লিখছি, 35 42, তার মানে আমার এগুলো মুছে দিতে হবে। আমার আসলে উত্তর হবে এতটুকু পর্যন্ত, এই যে 35 পর্যন্ত, এটা হচ্ছে আমার উত্তর। তো এখানে কিন্তু আমি একসাথে দুইটা কাজ করছি। একটা নাম্বার হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি কি ওটা দেখাইলাম, আরেকটা বিষয় হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে আনবা ওই পদ্ধতিটা দেখাইলাম। আচ্ছা, আরেকটু কঠিন করি, আরেকটু কঠিন করে একটা উদাহরণ দিই, তোমার বইয়েরই একটা উদাহরণ। তোমরা অনেকেই হয়তো উদাহরণটা করছো, আমি একটু উদাহরণটা দেখাই। যেমন একটা উদাহরণ ছিল এরকম তোমার বইয়ে, যে ধরো একটু উল্টাটা করি এখন। হ্যাঁ, ধরো একটা অঙ্ক দিলাম এরকম তোমাকে আমি, -9 -6 -3 3 6 আর 9, এতগুলো সংখ্যা আমি দিছি। সংখ্যাগুলো দিয়ে বলছি যে এই সংখ্যাগুলো কি পদ্ধতিতে আছে বলো তো? এই সংখ্যাগুলো আছে মূলত তালিকা পদ্ধতিতে, তাই না? তালিকা পদ্ধতিতে আছে। আচ্ছা, এখন এই সংখ্যাটাকে বললাম এটা যে তালিকা পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে এটাকে তুমি আমাকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে দেখাও। বিষয়টা একদম সোজা। কিরকম সোজা খেয়াল করে দেখো, আমার একটু চিন্তা করতে হবে এটাকে ম্যাথমেটিক্যালি কিসের ভিতরে ফালানো যায়। ধরো -9 -6 -3 3 6 9, খেয়াল করে দেখো সবগুলা সংখ্যা আমার বেসিক্যালি আছে 3-এর গুণিতকের মতো না? খেয়াল করে দেখো, -9কেও 3 দিয়ে গুণ করা যাবে, -6কেও যাবে, -3 3 6 9 সবগুলোকেই যাবে। আচ্ছা, তো আমরা চোখ বন্ধ করে লিখে ফেলবো সেট গঠন পদ্ধতিতে যে এই আমার যে মানগুলো আছে এগুলোকে ধরে নেব এক্স। এই এক্স গুলা হবে 3-এর গুণিতক। আচ্ছা, ভালো কথা, 3-এর গুণিতক তো অনেক সংখ্যাই আছে, তাই না? 3-এর গুণিতক সংখ্যাগুলো কিরকম? 3-এর গুণিতক সংখ্যা তো 12ও আছে, তাই না? 15ও আছে, তো ওগুলো তো এখানের মধ্যে নাই। তো দেখতে হবে কোনখান থেকে শুরু হয়েছে, কোনখানে গিয়ে শেষ হয়েছে। শুরু হয়েছে -9 থেকে, শেষ হয়েছে +9 গিয়ে। এইটা আবার একটু উল্লেখ করে দেওয়া লাগবে যে এই এক্স এর মানটা -9 থেকে শুরু হয়েছে, +9 গিয়ে শেষ হয়েছে। এই যে নিচে একটা টান দিচ্ছি না, এটা দিয়ে বোঝায় যে -9ও আছে এটার মধ্যে, +9ও আছে এটার মধ্যে। এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক দেখি তো আমরা। এরকম আরেকটা অঙ্ক দেখি আমরা। আরেকটা অঙ্ক তোমার বইয়েরই একটা অঙ্ক, তোমার বইয়ের কাজের একটা অঙ্ক দেয়া আছে। অঙ্কটা কই? অঙ্কটা হচ্ছে এরকম, এই একটা সেট দেয়া আছে, এই সেটের ভিতর বলে দিছে যে ওয়াই হচ্ছে এমন একটা সংখ্যা, ওয়াই সাচ দ্যাট, আবারও বলি বিসর্গ সদৃশ এটাকে বলা হয় সাচ দ্যাট। হ্যাঁ, তো ওয়াই সাচ দ্যাট ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। হ্যাঁ,
এবং বলছে ওয়াইকে যদি তুমি ঘন করো অর্থাৎ কিউব হয় ওয়াইয়ের উপরে, তাহলে এরকম কিছু সংখ্যা বের করো যেগুলো 18 সমান বা 18 থেকে ছোট। আচ্ছা, তা আমাদের প্রথম কথা হচ্ছে পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার আমরা গত ক্লাসে পড়ছিলাম। ইন্টিজার নাম্বার হচ্ছে আমাদের জিরো সহ বা জিরো ছাড়া, অনেকে জিরো সহ বলে, অনেকে জিরো ছাড়া বলে। তো জিরো সহই মোটামুটি তোমার সিলেবাসে ধরা হয়েছে। জিরো সহ মোটামুটি যেই সকল সংখ্যাগুলোকে যদি আমি পি বাই কিউ আকারে লিখি, এই নিচের কিউ সমান 1 হয়, ওগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা। কীরকম? আচ্ছা, যদি আমি একটা সংখ্যাকে 13/1 লিখি, তোমরা কিন্তু এটাকে 13/1 লেখো না কোনো সময়, তোমরা কিন্তু এটাকে সবসময় 13ই লেখো, কারণ নিচের একটাকে হরে যদি 1 থাকে ওইটা আমরা কাউন্ট করি না। তো আমি বলছি আবারও যে একটা ভগ্নাংশের নিচে যদি কখনো 1 থাকে ওইটা তো কাউন্ট করি না আমরা কোনো সময়। এরকম সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, তো আমাদেরকে এরকম কিছুই সংখ্যাই বলছে, পূর্ণ সংখ্যার কথাই বলছে। এরকম কিছু পূর্ণ সংখ্যা বের করতে বলছে যেটাকে ঘন করলে 18 থেকে ছোট হবে বা 18 সমান হবে। আচ্ছা, আমরা শুরু করি। তো যদি আমরা 0 থেকে শুরু করি, ধরলাম আমরা পূর্ণ সংখ্যা জানি 0 থেকে শুরু করে +1 +2 +3 আবার -1 -2 -3। তো এইভাবে চিন্তা করলে y সমান যদি 0 ধরি, তাইলে আমার হবে, ধরো y কিউব বলছে না, তার মানে ধরলাম আমরা y কিউব ইকুয়াল হবে 0 কিউব, তাই না? এই 0 কিউবটা খেয়াল করে দেখো, এটা কিন্তু 18 থেকে ছোট, তাহলে শর্ত একটা মিলছে। ঠিক আছে, এটা রেখে দাও। এরপরে ধরো +-1 একসাথে নিলাম, ধরো তোমরা আলাদা নিতে পারো, কোনো সমস্যা নেই, আমি বলতেছি কেন নিছি। এটারও আবার y কিউব লেখো। তো এখন y এর জায়গায় +-1 বসাও, তাহলে আমার +-1 কিউব। তো +-1 কিউব দেখো, +1 কিউব মানেও কিন্তু 1, কিরকম? 1 × 1 × 1, তার মানে 1। আর -1 কিউব মানে হচ্ছে -1 একটা, ইন্টু -1 দুইটা, ইন্টু -1 তিনটা, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, -1 তিনটাকে যদি তুমি গুণ করো, একের সাথে 1 গুণ করলে আজীবন একই হবে, কিন্তু এখানে মাইনাস আছে তিনটা, একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, তিনটা মাইনাস। দুইটা মাইনাস মাইনাসে মাইনাসে যখন গুণ করি তখন প্লাস হয়। প্রথম দুইটা মাইনাস গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস হইল, পরবর্তীতে এই প্লাসটাকে আবার মাইনাসের সাথে গুণ করলে কিন্তু রেজাল্ট হবে মাইনাস। তো আলটিমেটলি আমার টোটাল রেজাল্টটা হবে -1। আর একটু সহজ করে বলি, যদি চিহ্ন আমার মানে বিজোড় সংখ্যক থাকে তাহলে রেজাল্ট হবে মাইনাস, চিহ্ন যদি জোড় সংখ্যক থাকে তাহলে রেজাল্ট হবে প্লাস। আবার বলি, এখানে চিহ্ন আছে তিনটা মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে তিনটা না, তিনটা হওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে। যদি চারটা থাকতো তাহলে প্লাস হয়ে যাইতো। এভাবে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, তো এখানে তাহলে আমরা লিখতে পারি না যে +-1 হোল কিউব, যেইটাই হবে না কেন, 1 কিউব মানে 1, -1 কিউব মানে -1। এই -1 আর +1 দুইটাই 18 থেকে ছোট। এরপরে লিখি y সমান +-2, এটার ক্ষেত্রেও সেম, y কিউব সমান কি হবে? +-2 কিউব। এবার খেয়াল করে দেখো তো, +2 যখন কিউব করব, 2কে 3 বার গুণ করব। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2কে 3 বার গুণ, 3 দুগুণে 6 না, এটা অনেকেই ভুল করে। 2কে 3 বার গুণ, 2কে 3 বার গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ হবে 8। হ্যাঁ, তাহলে পজিটিভ মানে প্লাস সাইন নিয়ে যখন কাজ করব তখন 2 কিউব মানে হবে 8, মাইনাস সাইন নিয়ে যখন কাজ করব 8ই হবে, কিন্তু আগে একটা মাইনাস হবে। মাইনাস হবে কেন? ওই যে এখানে মাইনাস হবে তিনটা, ঋণাত্মক, মানে আমি বলছি বেজোড় সংখ্যক মাইনাস থাকলে রেজাল্টের আগে মাইনাস হবে, তাহলে -8। আর আমার খেয়াল করে দেখো, 8 আর -8 দুইটাই কিন্তু আমার 18 থেকে ছোট, তাই না? আচ্ছা, 3 নাম্বার y সমান, এক্ষেত্রে খেয়াল করো, আগে একটু হিসাব করে নেই। কিরকম হিসাব? আমার y সমান যদি আমি +-3 নেই তাহলে একটু ঝামেলায় পড়বো। কিরকম ঝামেলা? y সমান যদি +3 নেই তাহলে খেয়াল করো তো, 3 কিউব না, এটা 3 কিউব মানে কি 3 3 বার গুণ। দেখো তো, 3 3 9, 3 9 27। এই 27 কিন্তু পজিটিভ 27 কিন্তু আমার 18 থেকে বড়। তাহলে এখানে আবার যদি ঋণাত্মক নিয়ে কাজ করো মাইনাস, তাহলে খেয়াল করে দেখো, যা আসবে তাই উত্তর হবে, কিন্তু রেজাল্ট হবে -27। কিন্তু -27 কিন্তু আমার 18 থেকে ছোট। তাহলে আমি কি করবো, এখানে প্লাস মাইনাস না নিয়ে প্রথমে +3 নিব। +3 নিলে আমার y কিউব হবে 3 কিউব, যেটা হচ্ছে আমার 27, তাই না? এই 27 কিন্তু আমার 18 থেকে বড়। এই যে হা করে দিছি এই দিকে, মানে 18 থেকে বড়, এটা কিন্তু আমার শর্ত মানে নাই, এটা খেয়াল রাখতে হবে। আর y সমান যখন -3 দিব, তখন হয়ে যাবে কত? y কিউব সমান -3 হোল কিউব, যেটা হয়ে যাবে বেসিক্যালি আমার -27।
এই -27 কিন্তু আমার 18 থেকে ছোট, তাই না? আচ্ছা, তো খেয়াল করে দেখো এর উপরে যখন তুমি যেতে থাকবা, খেয়াল করে দেখো সকল ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যাগুলোর ঘন করলে আসলে 18 থেকে ছোটই হবে। ঋণাত্মক সংখ্যা তো পজিটিভ সংখ্যা থেকে কখনো বড় হয় না। তো ঋণাত্মক সংখ্যাগুলো যখন তুমি ঘন করবা 18 থেকে ছোটই হবে। ধনাত্মক সংখ্যাগুলো ঘন করলে এরপর থেকে +2 ছাড়া, +1 আর +2 ছাড়া এই সংখ্যাগুলো হয়ে যাবে 18 থেকে বড়। এই কারণে আমি আমার এই যে এত কাহিনী করলাম, এত কাহিনী করে যেটা পাবো সেটা হচ্ছে আমার, যদি আমাকে বলে যে তালিকা পদ্ধতিতে সংখ্যাগুলো কি কি এই শর্তটা মেনটেন করে, তাহলে আমি বলবো 0 +-1 +-2 আর হচ্ছে -3 -4। এটা এই পাশেও লিখতে পারো, এই পাশে লিখলে আরো সুন্দর হয়। আমি এই পাশ থেকে দেখাই, মানে হচ্ছে -1 এখানে +1 +2 দাও, -1 -2 -3 হবে, -3 এভাবে চলতেই থাকবে আজীবন। তার মানে ঋণাত্মক যত সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো এখানে হবে -1 -2 -3, কিন্তু ধনাত্মক সংখ্যা হবে 2 পর্যন্ত। 3 হইলে আবার এই শর্ত মেনটেন করে না। তো তালিকা পদ্ধতিতে এটা হচ্ছে আমার উত্তর। আর এটা দেয়া ছিল আমার সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার প্রসেস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে বেশ কিছু সেটের উদাহরণ, যে কোন সেটটাকে কি বলে। আমাদের বেশ কিছু সেটের কথা বলা আছে। একটু আগে বলছিলাম যে আমরা ওই যে জর্জ ক্যান্টর যে ভদ্রলোকের কথা বলছি, ওই ভদ্রলোক আসলে আমাদেরকে অসীম সেটের ধারণা দিছে। এখন অসীম সেট বিষয়গুলো কি, তো সেটের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, আমি একটা একটা করে আলোচনা করতেছি। আমাদের সসীম সেট আর অসীম সেট বলতে দুইটা সেট আছে। কিরকম? ধরো সসীম সেট একটার কথা বলছি, আরেকটা হচ্ছে অসীম সেট। সসীম সেট বিষয়টা কি? সসীম সেট বিষয়টা হচ্ছে যেই সেটের উপাদানগুলো গণনা করা যায়, তাই না? জানি সসীম অসীম। অসীম মানে হচ্ছে যেটা আসলে আনপ্রেডিক্টেবল, গত ক্লাসে বলছি আমি, যেটাকে আসলে গণনা করা যায় না। তো সসীম সেটের উপাদান, আমি যদি কোনো একটা সেটের উপাদান এ বি আর সি দেই, তাহলে এই যে এখানে 3টে উপাদান আছে, আমি বলতে পারতেছি না 1 2 3 গুণে গুণে। কিন্তু আমি যদি বলি যে কোনো একটা সেট হচ্ছে আমার যে অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট বা বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এরকম যদি সেটের কথা বলি আমি, দেখো তো অমূলদ সংখ্যার সেট মানে হচ্ছে পৃথিবীতে যত অমূলদ সংখ্যা আছে সব অমূলদ সংখ্যা। এখন সব অমূলদ সংখ্যাকে আমি বলতে পারবো না? বলতে পারবো না। বাস্তব সংখ্যা সেট বলছে, বাস্তব সংখ্যার মধ্যে আবার কতগুলো সংখ্যা আছে, তো এতগুলো সংখ্যাকে আমার লেখা সম্ভব? সম্ভব না, মানে আমি এটা প্রকাশ করতে পারবো না। এই জন্য এই সেটগুলোরে বলা হয় অসীম সেট। এই অসীম সেটের ধারণাতে দিয়েছে আমাদের মূলত জর্জ ক্যান্টর সাহেব। ঠিক আছে? আচ্ছা, তো আবার আরেকটা জিনিস আমি প্রথম দিকে লিখছিলাম, ধরো এরকম যে এই যে 1 2 3 এভাবে কত পর্যন্ত? 99 পর্যন্ত। তোমরা যারা প্রথম থেকে জয়েন করছো তারা দেখছো। এখানে অনেকে বলবে যে এখানে তো সেট কি গণনা করা যায়? হ্যাঁ, এখানে কিন্তু গণনা করা যাবে। কিভাবে? 1 2 3 এভাবে 99 পর্যন্ত। তো এখানে টোটাল কয়টা আছে? এখানে তো টোটাল যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা গণনা করতে পারবো না। 1 2 3 4 এভাবে গণনা করা যাবে, কিন্তু বলছে যে এখানে শেষ হয়েছে 99 পর্যন্ত, মানে শেষ আছে। এখানে কিন্তু শেষ নাই, সব সেটের শেষ নাই। এই সেটটা শেষ আছে না 99 পর্যন্ত, এই জন্য বলা হয় না ঠিক আছে এই সেটটা আমার সসীম সেট। গণনা তো করা যাচ্ছে 1 থেকে 99, একটু সময় লাগবে কিন্তু বের করা তো যাবে, এজন্য এটাতে বলা হবে সসীম সেট। আচ্ছা, এরপরে আরো 2 ধরনের সেটের কথা তোমার বইয়ে বলা আছে, একটা একটা করে আমি বলতেছি। একটা সেটের কথা বলা আছে যেই সেটটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটের তোমার বইয়ের। ফাঁকা সেট বলতে কি বোঝায়? এটাতে দেখবে অনেকে এভাবে লেখে, তাই না? একটা গোল করছে, মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিছে। অনেকে ফাই বলে, অনেকে সাই বলে। সাই এরকম, এটারে বলা হয় একটা ফাইয়ের মতো, ল্যাটিন ভাষায় এটারে ফাই বলে। আচ্ছা, ওই দিকে না যাই। তো আমাদের এই যে এই সেটটা, এই যে ফাঁকা সেটকে এভাবে লেখে, বা ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কোনো এলিমেন্ট লেখে না, এটারও ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা হয়। তো ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট মানে হচ্ছে যেই সেটের কোনো উপাদানই নাই, এই যেটা দিয়ে বোঝা যায়। তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছো ঠিকই, কিন্তু মাঝখানে কোনো এলিমেন্ট লেখছো? লেখো নাই, তার মানে বুঝতে হবে যে এই সেটের কোনো উপাদান নাই, তার মানে এই সেটটা হচ্ছে আমার ফাঁকা সেট।
আচ্ছা, তো ফাঁকা সেটের আর উদাহরণ কিরকম হইতে পারে, মানে বাস্তবসঙ্গত উদাহরণ। তুমি বলবা যে ফাঁকা সেট কি আসলে এক্সিস্ট করে কি করে না। ধরো আমি তোমাকে বললাম কোনো একটা, গার্লস কলেজের ছাত্র সমূহের সেট, কোনো একটা গার্লস কলেজে কেউ কি কোনোদিন ছাত্র থাকবে? ছাত্রদের পড়তে দেয় গার্লস কলেজে? পড়তে দেয় না। তো তাহলে ওরা থাকবে কিভাবে? গার্লস কলেজে তো ছাত্রদের অস্তিত্বই নেই, তাহলে ওদের দ্বারা সেট হবে কিভাবে? এখানে বলতে হবে যে গার্লস কলেজের ছাত্র সময়ের সেট হচ্ছে ফাঁকা সেট, বা ওরা নাই, এভাবে লেখো অথবা এভাবে লেখো। ঠিক আছে, এগুলো কিন্তু বাস্তবসঙ্গত কথাবার্তা, যে আসলে তো গার্লস কলেজে কোনো ছাত্র থাকার কথা না, তাহলে ছাত্র সময়ের সেট হবে কি? ফাঁকা সেট, অথবা এই চিহ্ন অথবা এটা। ঠিক আছে, এটা যে হয় না এরকম কিছু না। আর আরেকটা জিনিস মনে রাখবা যে প্রত্যেকটা সেটের মধ্যে আমরা যে লিখবো, প্রত্যেকটা সেটের মধ্যে আমরা একটু পরে দেখাবো যে একটা করে ফাঁকা সেট থাকবেই। প্রত্যেক সেটের মধ্যে কোনো উপাদান না থাকলেও ফাঁকা সেট থাকবে, কারণ উপাদান নাই এই সেটটাকে তো বলবো আমরা ফাঁকা সেট। আচ্ছা, তো এরপরে আরেকটা সেটের কথা তোমার বইয়ে বলা আছে, সেটা হচ্ছে উপসেট। আচ্ছা, উপসেট আর প্রকৃত উপসেট দুইটা কাছাকাছি জিনিস, আমি ব্যাখ্যা করতেছি একটু একটু করে। উপসেট কি জিনিস আর প্রকৃত উপসেট কি জিনিস? আচ্ছা, উপসেট মানে বোঝায় একটা সেটে ধরো উপাদান সংখ্যা আছে এ আর বি। এই যে এ আর বি লিখলাম, এই এ আর বি কে আমি আলাদা আলাদা কিছু সেটে ভাগ করে দেখাইতে পারবো যে এই সেটের মধ্যে আরো কিছু সেট আছে, হইতে পারে, সম্ভব। কিরকম? ধরো এ লিখলাম আলাদা, বি লিখলাম আলাদা, এ আর বি কে আবার একসাথে লিখলাম, আর বলছিলাম না প্রত্যেকটা সেটের মধ্যে একটা সেট থাকবেই ফাঁকা সেট, ওইটাকেও লিখলাম ধরো। এখন খেয়াল করে দেখো, শুধু এ, শুধু আমি মিলেও কিন্তু একটা সেট হয়, শুধু বি, এ বি, আমি তুমি মিলেও কিন্তু একটা সেট হয়, আর ফাঁকাও কিন্তু একটা সেট, কারণ এটা নামই দিয়েছি ফাঁকা সেট। তার মানে এই সেটটার মধ্যেও চারটা সেট বের করা যায় এই সেটটা থেকে আলাদা আলাদা। এ কে আলাদা করে নিয়ে আসছি, বি কে আলাদা করে নিয়ে আসছি, এ আর বি কে আবার একসাথে লিখছি, ফাঁকা সেট লিখছি। তাহলে এই যে এই সেটটা থেকে যে আমি এতগুলো সেট বের করলাম, এই সেটগুলো উপসেট, এই সেটগুলোকে আমরা বলবো উপসেট। এই একটা সেটগুলো থেকে যে অনেকগুলো সেট বের করলাম, এটাকে বলবো আমরা উপসেট। আচ্ছা, আর প্রকৃত উপসেট কি জিনিস? প্রকৃত উপসেট মানে হচ্ছে, মনে রাখবা, একটা উপসেটের থেকে তুমি যতগুলো সাবসেট, মানে একটা সেট থেকে যতগুলো উপসেট বের করবা, ততগুলো উপসেট থেকে এক কম হবে আমার প্রকৃত উপসেটের সংখ্যা। আবার বলি, একটা একটা সেট থেকে তুমি অনেকগুলো উপসেট বের করলা, এই উপসেট থেকে এক কম হবে আমার প্রকৃত উপসেটের সংখ্যা। প্রকৃত উপসেটের সংখ্যা, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি, আমি একটা উদাহরণ দিলে বুঝবা। আবারও বলি, একটা সেট থেকে আমি যতগুলো উপসেট বের করব, এই উপসেট থেকে যদি আমি এক বিয়োগ করি, তাহলে আমার প্রকৃত উপসেট সংখ্যা বের হবে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? এটাকে আদৌ সম্ভব কিনা আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে, এই যে এ আর বি যে আমি লিখছি, এ বি এর থেকে আমি মোটামুটি চারটা উপসেট বের করছি। কিভাবে? একটা হচ্ছে এ নিজে, আরেকটা হচ্ছে বি নিজে, আরেকটা হচ্ছে এ বি একসাথে, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। এই যেভাবে লিখি বা চিহ্ন দিয়ে লিখি, সমস্যা নেই। আচ্ছা, তো এখন ওরা বলতেছে প্রকৃত উপসেট কি হবে জানো? এই যে যেই সেটটা অলরেডি তুমি লিখছো, মানে যেই সেট থেকে উপসেটগুলো বের করতেছো, দেখো তো কমন কোনটা আছে। এই যে এই সেটটা কিন্তু অলরেডি উপরে আছে, যেখান থেকে তুমি সেটগুলো উপসেটগুলো বের করছো। তার মানে এটা বাদে বাকিগুলাই হবে আমার প্রকৃত উপসেট। আবার বলতেছি, এ বি এই সেটটা থেকে চারটা উপসেট বের করছি, এই চারটা উপসেট থেকে একটা উপসেট আমার আগের উপসেটটার সাথে মিলে যায়, এই উপসেটটা বাদে বাকি সবগুলো হবে আমার প্রকৃত উপসেট। এটাই হচ্ছে প্রকৃত উপসেটের সংজ্ঞা। আচ্ছা, তো প্রকৃত উপসেটগুলোকে আমরা কিভাবে লিখবো খেয়াল করে দেখো। কোনো সংখ্যার যদি কোনো উপসেট হয়, ধরো এই যে এ, এটা এ বি এর উপসেট না, তাহলে এটাকে কিভাবে লিখবো জানো? এটা লিখবো যে এটা আমার, এটার যদি নাম দাও এ, তাহলে আমার এটা হচ্ছে আমার এই যে এ সেটের একটা উপসেট। এই এটা এ সেটের একটা উপসেট। উপসেট লিখলে যে হা করে থাকবে, নিচে একটা দাগ দিব। কিন্তু কিন্তু যদি প্রকৃত উপসেট বলি, প্রকৃত উপসেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যে নিচের চিহ্নটা হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি এটা যেহেতু এটার প্রকৃত উপসেট, তাহলে এটারে এ সাবসেট অফ এ এভাবে লিখতে পারবা। কিন্তু আমি যদি এ বি এর কথা বলতাম, তাহলে কি হইতো?
এটা কিন্তু প্রকৃত উপসেট না, এটা এভাবে লিখতে হইতো। আবার বলি, আরেকবার বলি, এটা এর প্রকৃত উপসেট না, তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করলেই হয়, নিচে একটা দাগ দেওয়া লাগবে না। কিন্তু যদি প্রকৃত উপসেট না হয়, শুধু উপসেট হয়, তাহলে তুমি এরকম করতে পারো, শুধু এ বলো, শুধু বি বলো, এরকম একটা চিহ্ন দিয়ে নিচে একটা দাগ দেওয়া লাগতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে আমার প্রকৃত উপসেটের জন্য নিচে কোনো দাগ হয় না, এই যে হা করা চিহ্নটার নিচে। আর এমনি উপসেটের ক্ষেত্রে নিচে দাগ দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা লেখার চিহ্ন আর কি, ম্যাথমেটিক্যালি তুমি যে দেখাবা, সব কথা বাংলা লেখলে তো আর হয় না, ম্যাথমেটিক্যালও তো লিখে দেখাইতে হয়, ওই জন্য আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে, আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে আমরা ফাই যে কথা বলি, বা এই যে আমাদের ফাঁকা সেট নিয়ে যে কথা বলি, এটা অথবা এটা, এটা যে কোনো সেটের উপসেট, যে কোনো সেটের প্রকৃত উপসেট। আবারও বলি, আমার এই যে ফাঁকা সেটটা, এটা যে কোনো সেটের উপসেট, আবার যে কোনো সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে, এটা মাথায় রাখবা, ফাঁকা সেটটা যে কোনো সেটের উপসেটও, যে কোনো সেটের প্রকৃত উপসেটও, এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সার্বিক সেট আর পূরক সেট, এই দুইটা সেট নিয়ে তো কথা বলি আমি। সার্বিক সেট আর পূরক সেট বিষয়গুলো কি? সার্বিক সেট, বা যেটারে আমরা বলি ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে লিখি, সার্বিক সেট। আরেকটা বলছি আমরা পূরক সেট, না? আচ্ছা, পূরক সেট, পূরক সেট। তো এই দুইটা সেট আসলে কি জিনিস? সার্বিক সেটকে ইউনিভার্সাল সেট বলে ইংরেজিতে, এটা ইউ দিয়ে লেখে, আর পূরক সেটে সি দিয়ে লেখে, কমপ্লিমেন্টারি সেট। অথবা কোনো একটা সেটের উপরে, ধরো কোনো একটা সেটের উপর সি চিহ্ন দিলেই বুঝতে যে এটা এই সেটের একটা পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। এটা কি জিনিস দেখাচ্ছি, আগে বলে নেই। সার্বিক সেট মানে হচ্ছে সকল উপসেটের বাপ আর কি, মানে সকল উপসেটের উপরে যেই সেটটা থাকবে ওইটাই হচ্ছে সার্বিক সেট। মানে যেই সেটটা থেকে আমি সবগুলো সেট আলাদা আলাদা করে বের করব, ওই সেটটাকে আমি বলবো আমি সার্বিক সেট। আর কমপ্লিমেন্টারি সেট মানে হচ্ছে, ধরো আমি তোমাকে দেখাইলে, ধরো এটা একটা বক্স, এই বক্সের মধ্যে চারটা সংখ্যা আছে, সংখ্যা চারটা কি? 1, 2, 3, 4। এখন আমি বললাম যে 2 এর প্রকৃত উপসেট কয়টা? 2 এর প্রকৃত উপসেট বের করো, প্রকৃত উপসেট না, সরি, পূরক সেট বের করো, সরি, 2 এর পূরক সেট বের করো। কি করবা জানো? এই 2 বাদে এই বক্সের ভিতরে যতগুলো সেট আছে সবগুলো সেটই হবে 2 এর পূরক সেট। আবার বলি, আমি যদি তাহলে বলতাম যে 1 এর পূরক সেট কত, তাহলে তুমি বলতা 1 বাদে বক্সের ভিতরে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোই হচ্ছে 1 এর পূরক সেট। যদি বলতাম 4 এর কথা, 4 বাদে যতগুলো সংখ্যা বক্সে আছে এই সংখ্যাগুলোই হচ্ছে 4 এর পূরক সেট। পূরক সেটের সংখ্যাটা হচ্ছে ওটা বাদে যতগুলো থাকে ওগুলোই হচ্ছে ওই সেটের পূরক সেট। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ করবো এটা দেখার জন্য, আসলে এটা কিভাবে সার্বিক সেট আর কিভাবে পূরক সেট আর কিভাবে সম্ভব। ম্যাথটা আমি একটু লিখি। ধরো তোমাকে আমি একটা সেট দিলাম, এ সেট। এই সেটটাকে আমি বললাম যে এই সেটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা উপাদান আছে 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমি এটাকে এ দিয়ে না লিখে আমি এটার সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি, ইউনিভার্সাল সেট। হ্যাঁ, এখন আমি একটা সেট লিখলাম এ সেট, এই সেটটা হচ্ছে আমার 1, 2 আর 3। তাহলে খেয়াল করে দেখো তো, এই 1, 2 কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যেও আছে। তার মানে এরকম না যে এইখান থেকে এই সেটটা বের হয়েছে। আচ্ছা, তো এখন যদি আমাকে বলে যে এ সেটের পূরক সেট বের করতে, আমরা এর উপর একটা সি লিখবো, মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সেট অফ এ ইকুয়াল হবে এই সেটটা থেকে, এই যে পুরো সেটটা যদি লিখি, মানে এই যে ইউ সেটটা থেকে আমার এই যে এ সেটের উপাদানগুলো খালি বা বিয়োগ করব। তাহলে আমার ইউ সেট মানে এই পুরা সেটটা, এই পুরা সেটটা থেকে যদি আমি 1, 2 আর 3 বিয়োগ করি, থাকে কত? 4, 5 আর 6। তাহলে এটাই হবে আমার এ সেটের পূরক সেট। আশা করি সবাই বুঝছো। এভাবে আমাদের মোটামুটি পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট বের করা লাগে। এরকম অঙ্ক তোমার বইয়ে অসংখ্য অঙ্ক আছে, এই অঙ্কগুলো আশা করি এখন পারবা, সবাই বুঝছো। আচ্ছা, তো এরপর আসো সংযোগ সেট আর ছেদ সেট বলতে 2 ধরনের সেটের কথা আছে। সংযোগ সেট, আরেকটা আছে ছেদ সেট। তো এগুলা কি জিনিস? সংযোগ সেট মানে হচ্ছে একাধিক সেট যখন থাকবে এদেরকে একসাথে যোগ করে দেওয়া। কিরকম? ধরো একটা সেটের উপাদান সমূহ আছে 1 আর 2, আরেকটা সেটের ধরো উপাদান আছে 3 আর 4,
তাহলে সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ দিয়ে ইউনিভার্সাল না, এই ইউ দিয়ে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে একত্রিত করা না, ওইরকম অনেকটা আর কি। তো ইউ দিয়ে ইউনিয়ন, এটা কিভাবে মনে রাখবা চিহ্নগুলো? আরেকটা চিহ্ন হচ্ছে ছেদ সেটের, এটা মনে রাখবা একটা ক্যাপের মতো, ক্যাপ না সরি, একটা থালার মতো। একটা থালার মধ্যে সবকিছু একসাথে নেওয়া যায় না, এভাবে মনে রাখবা এটারে, এটা ইউনিয়ন। বা এটা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা যে সংযোগ সেটের আরেকটা বিষয় হচ্ছে কমন আনকমন। এই বিষয়টা কেন বলতেছি একটু পরে বুঝবা, যে কমন প্লাস আনকমন। এই কমন প্লাস আনকমনের কথা কেন বললাম? আচ্ছা আমি আরেকটু করি, ধরো 1 2 4, এটারে 1 2 আর এটারে 2 4 দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এটার সংযোগ সেট হবে এ ইউনিয়ন বি। ইউনিয়ন চিহ্নটা দিবা, ইউ চিহ্নটা, আর দেওয়ার পরে যেটা করবা, এই দুটা সেটকে যোগ করে দেবো বলছি। যোগ করার সময় রিপিট যেগুলো হচ্ছে এগুলোকে একবার লিখবো। কিরকম? 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 1 এর জায়গায় 1 লিখবো, 2 এখানে লিখবো, 4 এখানে দেখো। দেখো তো এখানে কমন ছিল কি 2, 2ও লিখছি। আনকমন ছিল কি উপরে 1 নিচে 4, এই দুটাও লিখছি। এই জন্য বলছি কমন প্লাস আনকমন। ছেদ সেটটাও ঠিক সেই রকম, অনেকটা ওই রকম, তবে ছেদ সেটের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র কমন সংখ্যাগুলো নিব, শুধুমাত্র কমন সংখ্যাগুলো নিব। কিরকম কমন? কিরকম কমন খেয়াল করে দেখো, আমি আবারও লিখলাম, আমার এ সেটটা হচ্ছে 1 আর 2, বি সেটটা হচ্ছে 2 আর 4। তাহলে এখানে আমার ছেদ সেটকে লেখা হয় এই যে এরকম একটা চিহ্ন দিয়ে। এরকম চিহ্নটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। হ্যাঁ, এটা টুপির মতো দেখতে অনেকটা, এটা থালার মতো, এটা টুপির মতো। এই জিনিসটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই যে ইন্টারসেকশন বিষয়টা, এই বিষয়টার মধ্যে মনে রাখবা শুধুমাত্র কমন সংখ্যাগুলো আসবে ছেদ সেট মধ্যে, শুধুমাত্র কমন সংখ্যাগুলো। এখানে কমন সংখ্যা কোনটা আছে? 2, তাহলে আমি এখানে 2 লিখে ফেলবো। এই হচ্ছে আমার কথা। তার মানে সংযোগ সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন আর আনকমন যতগুলো থাকবে সবগুলো আমি নিয়ে ফেলবো একসাথে, আর ছেদ সেটের মধ্যে শুধুমাত্র কমন সংখ্যাগুলো আমি নিতে পারবো। এটা হচ্ছে সেটের, এই হচ্ছে সংযোগ সেট আর ছেদ সেটের। এই সংযোগ সেট আর ছেদ সেট নিয়ে অসংখ্য অঙ্ক আছে তোমার বইয়ে, আশা করি তোমরা বুঝছো ইতিমধ্যে। আমি একটু চিত্র দিয়ে দেখাই। চিত্র দিয়ে বলতে, প্রথম দিকে পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম, তাই না? ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম বিষয়টা কি? এটা হচ্ছে ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম বিষয়টা হচ্ছে এই যে সেটকে চিত্র দিয়ে প্রকাশ করা। সেটকে চিত্র দিয়ে প্রকাশ করা মানে কি? ধরো একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, মনে করো সম্পূর্ণ একটা সেটের চিত্র আঁকবা। তো সেটের চিত্র আঁকার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণত একটা বক্স আঁকি, বড় একটা বক্স। ধরো এরকম একটা বক্স আঁকছি, এই বক্সের পুরাটার বাইরে আমরা ইউ লিখি। ইউ মানে হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যাবতীয় যত সেট নিয়ে আমি একটু পরে কথা বলবো সব সেট আমার ইউ সেটের মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন সংযোগ সেট আর ছেদ সেট, তাই না? কমন আনকমন আর কমন। আচ্ছা, দুইটা সেট আঁকলাম। একটা সেট ধরো এটা হচ্ছে আমার এ সেট, এটার মধ্যে আমি সকল এ সেটের উপাদানগুলো লিখবো। আরেকটা সেট লিখলাম যেটার সাথে একটা কমন পয়েন্ট লাগলাম, আর এই সেটটা আমার বি সেট, এটা দিলাম এ, এটা দিলাম বি। হ্যাঁ, আচ্ছা এখানে শুধু সংযোগ ক্লিয়ার আছে। আচ্ছা, তো এখন যদি ওরা আমাকে জিজ্ঞেস করে যে এখানে এ ইউনিয়ন বি, এই অংশটুকু কতটুক, এ আর বির একত্রিত অংশটুকু কতটুক, যেটা আমরা যোগ দিয়ে প্রকাশ করছি, এই অংশটুকু হবে এই পুরাটা। এ আর বি এর মধ্যে পুরো অংশটুকু হবে আমার এ ইউনিয়ন বি। আর যদি ওরা আমাকে জিজ্ঞেস করে যে না, শুধুমাত্র যদি কমন অংশগুলো, বা যেটাকে আমরা একটু আগে বলছি এ ইন্টারসেকশন বি, এই বিষয়টা লিখতেছে, তাহলে কি লিখবো? তাহলে ব্যাপারটা হবে শুধুমাত্র এ আর বি এর মধ্যে যে কমন অংশটুকু আছে না, এই কমন অংশটুকু। আবার একটু আগে আমরা পড়ছি না পূরক সেট। পূরক সেট বিষয়টা কিরকম ছিল? পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট ছিল যে আমি যদি এর উপর একটা কমপ্লিমেন্টারি চিহ্ন দিই, এই সেটটা মানে হচ্ছে এ বাদে যাবতীয় সেটটা, তাই না? আচ্ছা, তো এর কমপ্লিমেন্টারি সেট বের করতে যাচ্ছি, তাহলে এ বাদে পুরো অংশটুকু, এ বাদে পুরো অংশটুকু কতটুকু খেয়াল করি দেখি তো আমরা। এ বাদে পুরো অংশটুকু হচ্ছে এই বি এর এতটুকু, সরি, এ বাদে পুরো অংশটুকু, তো তাহলে কমন অংশটুকু নিতে পারবো না, কারণ কমন অংশটুকু তো এর ভিতরে। এই বি এর পুরো অংশটুকু আর বাইরের যত অংশ আছে সব। খেয়াল করে দেখছো, আবার বলি, এর পূরক সেট হবে এ বাদে, এই যে কমন অংশটুকু বাদ যাবে, কারণ কমন অংশটুকুর মধ্যে কিন্তু এর অবস্থান আছে। তাহলে এ বাদে বি এর অংশটুকু, এই পাশের অংশটুকু প্লাস হচ্ছে পুরো অংশটা, এটা হচ্ছে এর কমপ্লিমেন্টারি সেট। আশা করি মোটামুটি ভ্যান চিত্র সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে। এরপরও আমরা
অঙ্ক করব, আমাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা একটু নতুন টপিকে যাই। আমাদের নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের নিশ্চিত সেট। নিশ্চিত সেট, নিশ্চিত সেট বিষয়টা কি আসলে, এটারে কেন নিশ্চিত সেট বলে, কেন এটার কাজ কি আসলে? নিশ্চিত সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যদি, একবারে বললে দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, উপাদান না থাকলেও বলছে একটা সেট থাকে, ওটার নাম হচ্ছে ফাঁকা সেট। দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাহলে ওইটাকে আমরা বলবো যে ওই দুইটা সেট হচ্ছে পরস্পরের নিশ্চিত সেট। আর কোনো উপাদানই নাই, উপাদান না থাকলেও ফাঁকা সেট লেখা যাবে, ওটা সমস্যা না, কিন্তু বলতে হবে যে এই দুইটা সেট পরস্পরের নিশ্চিত সেট। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমার বইয়ে দেয়া আছে সেটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। এটা কি জিনিস? এই যে শক্তি সেট বা পাওয়ার সেট, এটা কি জিনিস? শক্তি সেট বা পাওয়ার সেট, এটার কাজ কি আসলে, কেন শক্তি সেট বলা হয় এটারে? এটা আসলে বিষয়টা একদমই একদমই সোজা। ধরো আমি লিখলাম এ, একটা সেট লিখলাম, ধরো এই সেটের মধ্যে কোনো উপাদান নাই, উপাদান না থাকলে কিন্তু একটা উপাদান থাকে, সেটা হচ্ছে ফাঁকা, তাই না? আচ্ছা, বি একটা সেট লিখলাম, ওইটার মধ্যে উপাদান আছে ধরো একটা, এ। সি একটা সেট লিখলাম, যেটার মধ্যে উপাদান আছে ধরো দুইটা, এ আর বি। হইতে পারে না? এরকম তো অসংখ্য সেট হইতে পারে। আচ্ছা, এখন ওরা বলতেছে যে শক্তি সেট বা পাওয়ার সেটের সংখ্যাটা হচ্ছে একটা সেটের মধ্যে কয়টা শক্তি সেট বা পাওয়ার সেট থাকতে পারে, এটা হচ্ছে বড় বিষয়। এখন ওরা বলতেছে যে এই সেটের মধ্যে উপাদান আছে একটা, এই সেটের মধ্যে উপাদান আছে একটা, এই সেটের মধ্যে উপাদান আছে দুইটা। আসলে প্রকৃতপক্ষে যখন আমরা উপসেট বের করি, আমরা দেখি এই সেটের মধ্যে উপাদান আছে একটাই, ঠিক আছে, কিন্তু এই সেটের প্রকৃত উপাদানটা একটা, সমস্যা নাই। এই সেটের সাবসেট কয়টা বা উপসেট কয়টা খেয়াল করি তো, এ তো থাকবেই, আর একটা আছে না ফাঁকা, তার মানে এখানে এলিমেন্ট হইলো দুইটা, এখান থেকে দুইটা বের করতে পারছি। এখানে কয়টা হবে এটা প্রথম দিকে দেখাইছি, এ আলাদা, বি আলাদা, এ বিকে একসাথে রাখা যাবে, ফাঁকা সেট লেখা যাবে। এখানে কিন্তু উপসেট হয়ে গেছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে এখানে উপসেট হইলো একটা, এখানে হইলো দুইটা, এখানে হইলো চারটা। এটাকে ম্যাথমেটিক্যালি একটা সুন্দর করে সাজানো যায়। কীভাবে সাজানো যায় জানো? দুইয়ের উপরে পাওয়ার আকারে। এখানে কি কোনো উপসেট ছিল? এর ছিল না। তাইলে এখানে 2 এর উপরে 0 লিখি, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 আমরা জানি। খেয়াল করো তো এখানে উপাদান কয়টা ছিল? একটা, এ। তাহলে 2 এর উপর পাওয়ার লিখি 1, তাহলে হবে দুইটা। খেয়াল করে দেখো, এ আর ফাঁকা, এখানে কিন্তু দুইটা উপসেট পাইছি। এখানে খেয়াল করে দেখো উপাদান ছিল দুইটা, এ আর বি, তাহলে 2 এর উপর পাওয়ার দিই 2, তুমি জানো 2 আর 2 গুণ করলে হবে 4। তাহলে এখানে মোটামুটি চারটা উপসেট পাওয়া গেছে। এটাতে লেখা যাবে 2 টু দি পাওয়ার স্কোয়ার বা 2 স্কোয়ার, যেটাতে আমরা বলি। তো খেয়াল করে দেখো সবগুলো একটা প্যাটার্ন ফলো করতেছে। প্যাটার্নটা কি? 2 টু দি পাওয়ার সামথিং, তাই না? 2 এর উপরে কোনো একটা পাওয়ার, যতগুলো উপাদান থাকে ততগুলো উপাদান লিখলেই টোটাল উপসেট বের হয়ে যায়, এরকম না বিষয়টা? এই বিষয়টাকেই বলা হয় আসলে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট। এই যে 2 এর উপর কয়টা ইয়া বসাবা, এই পুরাটাকেই বলবো আমরা শক্তি সেট বা পাওয়ার সেট। তো এইটা, এই যে দুইটার জন্য বের করা সোজা, এ বি ফাঁকা, তিনটার জন্য বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু চারটা পাঁচটা যখন বের করতে যাও তখন ঝামেলাটা পাকায়। ধরো আমি তিনটার জন্য বলে দিই, ধরো তোমাকে দিল যে এ একটা সেট দিল, উপাদান দিল এ বি সি ডি ই, তাহলে বুঝতেই পারতেছো পাঁচটার জন্য টোটাল উপসেট বের হবে 2 টু দি পাওয়ার 5। এখন তো বুঝেই গেছো, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32। এই যে 32টা সেট আলাদা আলাদা করে বের করা, একটা একটা করে হিসাব করা, এগুলো কিন্তু খুব কষ্টকর। তো এইটার একটা উপায় আছে বের করার। এটা বের করার জন্য আরেকটা উপায় আছে, যে উপায়টাকে বলবো যারা মোটামুটি আইসিটি সম্পর্কে জানো তারা জানবা। আমরা আসলে সংখ্যা যে প্রকাশ করি, সংখ্যা প্রকাশের কয়েকটা পদ্ধতি আছে। যেমন অনেকে বলে, শুনে থাকবা তোমরা যে বাইনারি বলে, তাই না? বাইনারি বলে, অনেকে বলে ডেসিমেল, আবার যারা আইসিটি পড়ছে তারা জানো হেক্সা ডেসিমেল, অনেক ধরনের সংখ্যা প্রকাশের পদ্ধতি আছে। তা আমাদের যে কম্পিউটার, চার্লস ব্যাবেজ আমাদের যে কম্পিউটার আবিষ্কার করে দিয়ে গেছে, এই কম্পিউটার বেসিক্যালি বাইনারি সংখ্যা ছাড়া, এই যে ধরো বাইনারি মানে হচ্ছে 0 আর 1,
এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ওর দ্বারা ও বুঝে না। ওর ভাষা প্রকাশের উপায় হয়েছে এই দুইটা সংখ্যাটা 0 আর 1। তুমি ওকে যা কিছু বলবা, তুমি ওকে যদি তোমার নামও বলো, ও এটাকে 0 আর 1-এ কনভার্ট করে নিয়ে তারপরে বোঝার চেষ্টা করে যে এটারে 0 আর 1-এ নিলাম, তাহলে এটা বলছে, এরকম আর কি। তো কম্পিউটারের জন্য 0 আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে বোঝা সম্ভব না। তো এই যে 0 আর 1, এই দুটাকে বলা হয় বাইনারি নাম্বার। এই দুটাকে বলা হয় বাইনারি নাম্বার। তো আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা সংখ্যা দেখাইতেছি না, এই 10টা সংখ্যাকে বলা হয় দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। আমরা মোটামুটি এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে আমাদের ম্যাথের যত কিছু প্রকাশ করার দরকার হয় 0 থেকে 9 দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ম্যাথের ভাষা, ধরো দশমিক সংখ্যার ভাষা। আমাদের ভাষায় যেমন প্রায় 50টা বর্ণমালা আছে, ম্যাথেরও মনে করো 0 থেকে 9 পর্যন্ত 10টা বর্ণমালা। এই 10টা বর্ণমালা দিয়ে মোটামুটি আমাদের ম্যাথ যত ধরনের ম্যাথ আছে আমরা করতে পারি। তো কম্পিউটারের জন্য বর্ণমালা হচ্ছে 2টা, 0 আর 1। ওরা বলে এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় না, একদম সোজা। ওই ঘটনাটাও অনেকটা আমাদের শক্তি সেট বা পাওয়ার সেটের মতো। ব্যাপারটা কীরকম? ওরা বলে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের জন্য যে সূত্রটা ফলো করে, ওই সূত্রটা হচ্ছে অনেকটা 2 টু দি পাওয়ার n এর মতো। কীরকম আমি দেখাই। ধরো আমি এখানে লিখলাম টোটাল হচ্ছে, মনে করো আমার, আমরা বলছি যে এ বি সি, আমি একটু এই পাশে দিয়ে লিখি এ বি সি। এই তিনটার জন্য আমরা কয়টা পাবো উপসেট? 2 কিউব মানে 8টা, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করব? এই 0 থেকে 7 পর্যন্ত লিখবো। দেখো তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে কয়টা সংখ্যা হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমাদের কয়টা সংখ্যা বের করা লাগবে? টোটাল 8টা উপসেট বের করা লাগবে। আমার উপসেট কয়টা বের করা লাগবে? 8টা। তো এখানে এটা সাথে সম্পর্ক কি খেয়াল করো। আমরা 3 অঙ্কের সংখ্যা নেব। কিরকম? ধরো এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 4 লিখলাম, এখানে 8 লিখলাম, এখানে লিখলাম 16। এই সিরিয়ালটা ফলো করে দেখো। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। খেয়াল করো তো আমাদের এই যে প্রকৃত উপসেটের যেই আমাদের উপসেটের যেই সূত্রটা 2 টু দি পাওয়ার n, এটাও কিন্তু এখানে এভাবে ফলো করছে। বাইনারি সংখ্যা দশমিক দিয়ে এভাবে বের করা যায় খুব সহজে। কীরকম? এই যে আমরা সিরিয়ালি 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার অলরেডি 4 পর্যন্ত লিখে ফেলছি। আমরা এক কাজ করব, আমরা 3টা লিখবো। 3টা কেন লিখছি জানো? 1, 2, 4। এটা কীভাবে লিখছি? যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। 3টা লিখছি কারণ উপসেট আছে এখানে 3টা। আচ্ছা, তো খেয়াল করো, আবারও বলতেছি কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝে না। আচ্ছা, তো কম্পিউটারের সুবিধার্থে আমরা এগুলোকে শুধু 0 আর 1 দিয়ে প্রকাশ করব। ধরো 0 এর জন্য ব্যাপারটা কীরকম হবে? 0 জন্য ব্যাপারটা হবে না এরকম যে 0, 0, 0। ধরো যদি কোনো একটা সংখ্যা অনুযায়ী আমার বসে, ওই সংখ্যাটার নিচে আমি 1 বসাবো। কীরকম? যদি সংখ্যাটা আমার 1 হয়, তাহলে আমি এই যে 1 এর জন্য কী করবো জানো? 1 এর নিচে একটা 1 দিব, আর বাকি দুইটা নিচে 0 দিব। আবার খেয়াল করো, আমরা যদি আমি দশমিকের 2-তে নিতে চাই, তাহলে যেটা করবো 2 এর নিচে একটা 1 দিব, বাকি দুইটার নিচে দুইটা 0 দিব। আবার 3-তে নিতে চাই, তাইলে আমি 2 আর 1-এর নিচে 2 আর 1-এ যোগ করলে 3 হয় না, আর এটা দরকার নেই, তাহলে এটা নিচে 0 দিব। আবার 4-এর জন্য কী করবো জানো? 4-এর নিচে একটা 1 দিব, এই দিনটাতে 0 দিব। যোগ করতেছি বারবার ঘুরে পেঁচে। 5 তো, তাহলে এখানে একটা 1, সর্বশেষে একটা 1, তাহলে 4 আর 1-এ হবে 5, আর মাঝখানে 0টা 0ই থাকুক। 6-এ গিয়ে আমি কি করব? এটা 1, এটা 0। 7-এ গিয়ে কি করব? 1, 1, 1, মানে 4, 5, 6, 7। এই যে এইটা ফলো করতেছি, এইটা এইভাবে ফলো করে করে আঁকাইছি। দেখো, এভাবে ফলো করে 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 আঁকাইছি। দেখো কীরকম, কেন কি করছি আমি যেটা করছি সেটা হচ্ছে, যখন আমার বলছে ধরো 2, তখন আমি কি করছি? এই যে 1, 2, 4, ধরো এটা 3টা বাটন, এই 3টা বাটনের মধ্যে আমি 2টাকে অন করছি, আমার 2 হয়ে গেছে। আবার দেখো 6-এর জন্য আমি কি করছি?
ছয়ের জন্য আমি 4 আর 2 এই দুইটা বাটন কাউন্ট করছি, এই দুইটা বাটন কাউন্ট করার পরে 4 আর 2 যোগ করে টোটাল 6 বের করে ফেলছে, আর জিরোটাকে অফ করে দিছি, তাহলে 6। 7-এর জন্য কি করছি, 3টা বাটনই অন করে দিছি, 1 2 4, 3টা বাটন অন করার পরে 4 5 6 7, এভাবে আর কি। তো এখন 2 4 এখন যেহেতু আমার বের করা হয়ে গেছে যে আমার দশমিকে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো বাইনারিতে হয় এরকম, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমার উপসেট আছে 3টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, এই 3টাকে লিখবো এভাবে। তো লেখার পরে দেখো আবার একই রকম নিয়ম কিরকম, যে আমার উপসেট কয়টা আমি বের করতে পারবো এখান থেকে, টোটাল 8টা উপসেট আলাদা আলাদা করে। কিভাবে, এখানে 3টা বাটনই ধরো এখানে 3টা বাটনই অফ করা, তাহলে এখানে কোনো সেট বের হবে না, এখানে যে সেটটা বের হবে এটা হচ্ছে ফাঁকা সেট। এখানে শুধু সি এর বাটনটা অন করা, তাহলে তুমি সি লিখবা। এখানে শুধু বি এর বাটনটা অন করা, তুমি শুধু বি লিখবা। এখানে বি আর সি অন করা, তুমি বি কমা সি লিখবা। এখানে এ এর বাটন অন করা, তুমি এ লিখবা। এখানে এ আর সি এর বাটন অন করা, তুমি এ আর সি লিখবা। এখানে এ আর বি এর বাটন অন করা, তুমি এ আর বি লিখবা। এখানে এ বি সি 3টা বাটন অন করা, এ বি সি লিখবা। এখন প্রকৃতপক্ষে তুমি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট পাইছি। আমার উপসেট হওয়ার কথাও কিন্তু 2, উপরে হলে এলিমেন্ট কয়টা, 3টা, তাহলে টোটাল হলো 8টা, দেখছো 8টা। তো এভাবে কিন্তু আমরা যদি আমাদেরকে 4টার জন্য বলে তাহলে এখানে আরেকটা শূন্য বাড়ায় নেব, মানে এখানে 8 হবে, যেমন 1 2 4 8, ওই যে 2 টু দি পাওয়ার অ্যাড রিলেটেড ছোট্ট মেনটেন করব। এভাবে শক্তি সেট বা পাওয়ার সেটগুলো খুব সহজেই বের করা যায়। এই পদ্ধতি যদি তোমরা না বুঝো বা 4টার জন্য 5টার জন্য যদি তোমরা না করতে পারো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিলে আমরা এটার উত্তর বা সমাধান তোমাদেরকে করে পাঠিয়ে দিব। আচ্ছা, এই গেল একটা বড় অংশ আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট। আচ্ছা, তো সেট নিয়ে মোটামুটি এই পর্যন্তই কথাবার্তা। তো এখন আমরা কিছু তোমার বইয়ের কিছু অঙ্ক দেখবো। এর আগে আমি একটু দেখে নিই কারা কারা আমার লাইভটা জয়েন করছো এই পর্যন্ত, কারা কারা কমেন্ট করতেছো। একজনে কমেন্ট করছো পৌনপুনিক দেখান টিচার, আরেকটা পৌনপুনিক না, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা পৌনপুনিক ক্লাস শেষে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজনে লেখছো, সবাই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই আরেকটা, আচ্ছা আমরা সবার শেষে আমরা আরেকটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু তোমার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্কটা বলে আমি আর আমার উদাহরণে যাচ্ছি। অঙ্কটা কীরকম, অঙ্কটা হচ্ছে তোমার বইয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এরকম। অঙ্কটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট। আচ্ছা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 419 এই দুইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে বলছে 23 অবশিষ্ট থাকে, এদের সেট বের করতে বলছে। মানে হচ্ছে একটা কমন পয়েন্ট চাইছে, মানে হচ্ছে তুমি 311কে ভাগ করবা, 419কে ভাগ করবা, এমন কিছু সংখ্যা দ্বারা ভাগ করার পর যেগুলোর অবশিষ্ট 23 থাকবে। আচ্ছা, এই অঙ্কটা অনেকেই বুঝো না, বোঝানোর জন্য এই অঙ্কটা করানো। একটু খেয়াল করলে দেখবা কোনো একটা সংখ্যা, ধরো 25 একটা সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। তুমি পড়ে আসছো ছোটবেলা থেকে, 5 5 হচ্ছে 25, তাই না? আচ্ছা, এখন যদি আমি বলি 25-এর সাথে আমি 6 যোগ করি, না 3 যোগ করি ধরো, তাহলে হবে 28, তাই না? 28। আমি বললাম আমাকে এমন একটা স্বাভাবিক সংখ্যার কথা বলো যেই সংখ্যাটা হচ্ছে ধরো 25কে ভাগ যায় এমন একটা স্বাভাবিক সংখ্যার কথা বলো যেই সংখ্যাটাকে আমি ভাগ করলে ভাগফল 3 অবশিষ্ট থাকে। 25কে এমন একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ, না 28কে, সরি ভুল বলছি, আবার একটু বলি 28কে কোন সংখ্যাটা দ্বারা ভাগ করলে ভাগফল 3 অবশিষ্ট থাকে? তোমার মাথায় চলে আসবে আমরা আরেকটু ইয়া করি, ধরো 30 দেই এখানে, হ্যাঁ 30 দিলে 5 6 30, তাহলে এখানে 30। এবার হয়েছে, আবার একটু বলি, মনোযোগ দিয়ে শোনো, আবার একটু ভুল হয়েছে, সরি, আবার বলো 30কে 5 6 30, তাই না? আচ্ছা,
তো এখন আমি বললাম যে এমন একটা সংখ্যা দ্বারা বলতে আমাকে, সংখ্যাটার কথা বলতে আমাকে, ধরো সংখ্যাটা হচ্ছে 32, এটাকে 5 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, তাই না? এরকম না ব্যাপারটা, 5 দ্বারা ভাগ করছো, হয়েছে 5 6 30, হয়েছে 2। এই ঘটনাটাই সেম এখানে বলছে যে 311কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 23 অবশিষ্ট থাকে। তুমি 30 কিভাবে, তুমি বুঝতেছো কিভাবে 30 এখানে? এই যে দেখো তো 30 32, এই যে 2 পার্থক্য, তার মানে তুমি বুঝতেছো যে আমি 32 থেকে যদি 2 বিয়োগ করি তাইলে ওইটারে আমার 5 দিয়ে 5 6 30 সরাসরি ভাগ যাবে। তাহলে আমরা এখানে সেম কাজটা করবো, এই 311 থেকে 23 বিয়োগ করব, 419 থেকে 23 বিয়োগ করব। 23 বিয়োগ করার পরে আমি যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলোর জন্য সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক কেন বের করব? সাধারণ গুণনীয়ক এজন্য বের করব, ওই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাগুলোর ভাগ যায়। এই 23 থেকে 311 থেকে 23 বিয়োগ করব, 419 থেকে 23 বিয়োগ করব। তো 311 থেকে 23 বিয়োগ করলে আমার আসে 288, 288, আর 419 থেকে বিয়োগ করলে হয় 396। এই দুইটা সংখ্যাকে বেসিক্যালি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় আমরা তা বের করব। বের করার পরে আমরা দেখব যে এই যে কমন সংখ্যাটা কোনটা, ওইটা বের করলে আসলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝছো এই ক্লাসটা। আচ্ছা, আমি একটু উদাহরণ দেখতে চাইছো, উদাহরণটা বলি আমি। যেমন তোমরা অনেকে জানতে চাইছো যে এই যে 0.8 ধরো লিখলাম যে ভাগ 0.35, লিখলাম ভাগ 0.900। আচ্ছা, 900 না, 988 দেই, এটার উপর কোনো পয়েন্ট। তো দেখো তো, এখন সবাই ক্লিয়ার করে যাবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখো তো, দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর, এই জন্য 1-এর পরে একটা শূন্য। দশমিকের উপর কয় ঘরের উপর পৌনঃপুনিক নাই? একটা ঘরের উপরে নাই, তাহলে 1 বিয়োগ করো, যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বসায় দাও, ভাগ। দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, এই জন্য 1-এর পরে 2টা শূন্য দাও, বিয়োগ। দশমিকের পর কয় ঘরের উপর পৌনঃপুনিক নাই? 1 ঘরের উপর, 1 লেখো। 1 ঘরের উপর পৌনঃপুনিক নাই, তাহলে 1 লেখো, ভাগ। দশমিকের উপর কয়টা ঘর আছে? 3টা, তাহলে 3টার জন্য 3টা শূন্য। কয়টা ঘরের উপর পৌনঃপুনিক নাই? 2টা, তাহলে 10 লেখো। এখানে খেয়াল করো, যেই সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা লিখে ফেলবা। পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে? বিয়োগ দেওয়ার দরকার নাই। এখানে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখে ফেলবা। পৌনঃপুনিক ছাড়া কি আছে? 98 না? 98 বিয়োগ করে ফেলবা। মানে মূল সংখ্যা, পূর্ণ সংখ্যাটা লিখবো আমরা মূলত, হ্যাঁ, আমরা দশমিক লিখবো না এটা। তো এইটারে ভাগ গুণ করলে যা আসবে তাই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে? তো আজকে আমাদের সেট রিলেটেড যত কথাবার্তা আছে সব কথাবার্তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের ইনস্ট্যান্ট স্কুলের ফেসবুক পেজে আমাদের প্রশ্ন করতে পারো। আর এছাড়া যেটা হচ্ছে, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদের পাঠিয়ে দিতে পারো, আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই পরবর্তী যে 2.1-এর একটা টপিক আমি এখনো পড়াইনি, আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। 2.2 আলোচনা করার সময় এটা হচ্ছে কার্টেসীয় গুণজ, ওইটা নিয়ে কথাবার্তা আছে। কার্টেসীয় গুণজ, এরপরে আমাদের ফাংশন রিলেটেড কিছু সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী রবিবার ঠিক একই সময় সন্ধ্যা 7টায়। আজকে পর্যন্ত এতটুকুই, আল্লাহ হাফেজ।